মেঘবিয়নের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আমরা পাঠ করে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসটি। আজ সপ্তম পর্ব। বিমলার আত্মকথা। সেই সময়ে হঠাৎ সমস্ত বাংলাদেশের চিত্ত যে কেমন হয়ে গেল তা বলতে পারিনে। ৬০,০০০ সগর সন্তানের ছাইয়ের পরে এক মুহূর্তে যেন ভাগীরথীর জল এসে স্পর্শ করলেন। কত যুগ যুগান্তরের ছাই রসাতলে পড়েছিল। কোনো আগুনের তাপে জ্বলে না, কোনো রসের মিশালে দানা বাঁধে না। সেই ছাই হঠাৎ একেবারে কথা কয়ে উঠল। বললে, এই যে আমি বইয়ে পড়েছি, গ্রিস দেশের কোন মূর্তিকর দেবতার বরে আপনার মূর্তির মধ্যে প্রাণ সঞ্চার করেছিলেন, কিন্তু সেই রূপের থেকে প্রাণের মধ্যে একটা ক্রমশ বিকাশ, একটা সাধনার যোগ আছে। কিন্তু আমাদের দেশের শ্মশানের ভস্মরাশির মধ্যে সেই রূপের ঐক্য ছিল কোথায়? সে যদি পাথরের মতো আঁট শক্ত জিনিস হতো তাহলেও তো বুঝতুম। অহল্যা পাষাণীও তো একদিন মানুষ হয়ে উঠেছিল। কিন্তু এ যে সব ছড়ানো, এ যে সৃষ্টিকর্তার মুঠোর ফাঁক দিয়ে কেবলই গলে গলে পড়ে, বাতাসে উড়ে উড়ে যায়। এ যে হ্রাস হয়ে থাকে, কিছুতে এক হয় না। অথচ সেই জিনিস হঠাৎ একদিন আমাদের ঘরের আঙিনার কাছে এসে মেঘ গর্জনে বলে উঠল, অয়ং হং ভো। তাই আমাদের সেদিন মনে হলো এ সমস্তই অলৌকিক। এই বর্তমান মুহূর্ত কোনো সুধার সমত্ত দেবতার মুকুটের থেকে মানিকের মতো একেবারে আমাদের হাতের উপর খসে পড়ল। আমাদের অতীতের সঙ্গে আমাদের এই বর্তমানের কোনো স্বাভাবিক পারম্পর্য নেই। এই দিনটি আমাদের সেই ওষুধের মতো, যা খুঁজে বের করিনি, যা কিনে আনিনি, যা কোনো চিকিৎসকের কাছ থেকে পাওয়া নয়, যা আমাদের স্বপ্নলব্ধ। এই জন্যে মনে হলো আমাদের সব দুঃখ, সব তাপ আপনি মন্ত্রে সেরে যাবে। সম্ভব অসম্ভবের কোনো সীমা কোথাও রইল না। কেবলই মনে হতে লাগলো এই হলো বলে, এই হলো বলে। আমাদের সেদিন মনে হয়েছিল ইতিহাসের কোনো বাহন নেই, পুষ্পক রথের মতো সে আপনি চলে আসে। অন্তত তার মাতলিকে কোনো মাইনে দিতে হয় না, তার খোরাকির জন্য কোনো ভাবনা নেই, কেবল ক্ষণে ক্ষণে তার মদের পেয়ালা ভর্তি করে দিতে হয়। আর তারপরেই হঠাৎ একেবারে সশরীরে স্বর্গপ্রাপ্তি। আমার স্বামী যে অবিচলিত ছিলেন তা নয়, কিন্তু সমস্ত উত্তেজনার মধ্যে তাকে যেন একটা বিষাদ এসে আঘাত করত। যেটা সামনে দেখা যাচ্ছে তার উপর দিয়েও তিনি যেন আর একটা কিছুকে দেখতে পেতেন। মনে আছে, সন্দীপের সঙ্গে তর্কে তিনি একদিন বলেছিলেন, সৌভাগ্য হঠাৎ এসে আমাদের দরজার কাছে হাঁক দিয়ে যায় কেবল দেখবার জন্যে যে তাকে গ্রহণ করবার শক্তি আমাদের নেই। তাকে ঘরের মধ্যে নিমন্ত্রণ করে বসাবার কোনো আয়োজন আমরা করিনি। সন্দীপ বললেন, দেখো নিখিল, তুমি দেবতাকে মানো না, সেই জন্যেই এমন নাস্তিকের মতো কথা কও। আমরা প্রত্যক্ষ দেখেছি দেবী বর দিতে এসেছেন, আর তুমি অবিশ্বাস করছো? আমার স্বামী বললেন, আমি দেবতাকে মানি, সেই জন্যেই অন্তরের মধ্যে নিশ্চিত জানি তাঁর পূজা আমরা জোটাতে পারলুম না। বর দেবার শক্তি দেবতার আছে, কিন্তু বর নেবার শক্তি আমাদের থাকা চাই। আমার স্বামীর এই রকমের কথায় আমার ভারী রাগ হতো। আমি তাকে বললুম, তুমি মনে করো দেশের এই উদ্দীপনা এ কেবলমাত্র নেশা, কিন্তু নেশায় কি শক্তি দেয় না? তিনি বললেন, শক্তি দেয়, কিন্তু অস্ত্র দেয় না। আমি বললুম, শক্তি দেবতা দেন, সেইটেই দুর্লভ, আর অস্ত্র তো সামান্য কামারেও দিতে পারে। স্বামী হেসে বললেন, কামার তো অমনি দেয় না,
তাকে দাম দিতে হয়। সন্দীপ বুক ফুলিয়ে বললেন, দাম দেব গো, দেব। স্বামী বললেন, যখন দেবে তখন আমি উৎসবের রোশন চৌকি বায়না দেব। সন্দীপ বললেন, তোমার বায়নার আশায় আমরা বসে নেই। আমাদের নিক্রিয়া উৎসব কড়ি দিয়া কিনতে হবে না। বলে তিনি তার ভাঙা গলায় গান ধরলেন। আমার নিক্রিয়া রসের রসিক কানন ঘুরে ঘুরে, নিক্রিয়া বাঁশের বাঁশি বাজাই মোহন সুরে। আমার দিকে চেয়ে বললেন, মক্ষীরানী, গান যখন প্রাণে আসে তখন গলা না থাকলেও যে বাধে না, এইটে প্রমাণ করে দেবার জন্যেই গাইলুম। গলার জোরে গাইলে গানের জোর হালকা হয়ে যায়। আমাদের দেশে হঠাৎ ভরপুর গান এসে পড়েছে। এখন নিখিল বসে বসে গোড়া থেকে সারগাম সাধতে থাকুক। ইতিমধ্যে আমরা ভাঙা গলায় মাতিয়ে তুলব। আমার ঘর বলে তুই কোথায় যাবি, বাইরে গিয়ে সব খোয়াবি। আমার প্রাণ বলে তোর যা আছে সব যাক না উড়ে পুড়ে। আচ্ছা, না হয় আমাদের সর্বনাশই হবে, তার বেশি তো নয়। রাজি আছি, তাতেই রাজি আছি। ওগো যাই যদি তো যাক না চুকে, সব হারাবো হাসি মুখে। আমি এই চলেছি মরণ সুধা, নিতে পরাণ পুরে। আসল কথা হচ্ছে নিখিল, আমাদের মন ভুলেছে। আমরা সুসাধ্য সাধনের গণ্ডির মধ্যে টিকতে পারবো না। আমরা অসাধ্য সাধনের পথে বেরিয়ে পড়ব। ওগো আপন যারা কাছে টানে, এ রস তারা কেই বা জানে। আমার বাঁকা পথের বাঁকা সে যে ডাক দিয়েছে দূরে। এবার বাঁকার টানে সোজার বোঝা পড়ুক ভেঙে চুরে। মনে হলো আমার স্বামীর কিছু বলবার আছে, কিন্তু তিনি বললেন না। আস্তে আস্তে চলে গেলেন। সমস্ত দেশের উপর এই যে একটা প্রবল আবেগ হঠাৎ ভেঙে পড়ল, ঠিক এই জিনিসটাই আমার জীবনের মধ্যে আর এক সুর নিয়ে ঢুকেছিল। আমার ভাগ্য দেবতার রথ আসছে। কোথা থেকে তার সেই চাকার শব্দে দিন রাত্রি আমার বুকের ভিতর গুড় করছে। প্রতি মুহূর্তে মনে হতে লাগলো একটা কি পরম আশ্চর্য এসে পড়ল বলে। তার জন্যে আমি কিছুমাত্র দায়ী নই। পাপ, যে ক্ষেত্রে পাপ পুণ্য, যে ক্ষেত্রে বিচার বিবেক, যে ক্ষেত্রে দয়া মায়া, সে ক্ষেত্র থেকে সম্পূর্ণ সরে যাবার পথ হঠাৎ আপনিই যে খুলে গেছে। আমি তো একে কোনো দিন কামনা করিনি, এর জন্যে প্রত্যাশা করে বসে থাকিনি। আমার সমস্ত জীবনের দিকে তাকিয়ে দেখো, এর জন্যে আমার তো কোনো জবাবদিহি নেই। এতদিন এক মনে আমি যার পূজা করে এলুম, বর দেবার বেলা এই যে এলো আর এক দেবতা। তাই সমস্ত দেশ যেমন জেগে উঠেছে, সম্মুখের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠেছে, বন্দে মাতারাম। আমার প্রাণ তেমনি করে তার সমস্ত শিরা উপশিরার কুহরে কুহরে আজ বাজিয়ে তুলেছে, বন্দে। কোন অজানাকে, অপূর্বকে, কোন সকল সৃষ্টি ছাড়াকে। দেশের সুরের সঙ্গে আমার জীবনের সুরের অদ্ভুত এই মিল। একদিন অনেক রাত্রে আস্তে আস্তে আমার বিছানা থেকে উঠে খোলা ছাদের উপর দাঁড়িয়েছি। আমাদের বাগানের পাঁচিল পেরিয়ে আধ পাকা ধানের ক্ষেত, তার উত্তরে গ্রামের ঘন গাছের ফাঁকের ভিতর দিয়ে নদীর জল এবং তারও পরপারে বনের রেখা। সমস্তই যেন বিরাট রাত্রির গর্ভের মধ্যে কোন এক ভাবী সৃষ্টির ভ্রূণের মতো অস্ফুট আকারে ঘুমিয়ে রয়েছে। আমি সামনের দিকে চেয়ে দেখতে পেয়েছি, আমার দেশ দাঁড়িয়ে আছে আমারই মতো একটি মেয়ে। সে ছিল আপন আঙিনার কোণে, আজ তাকে হঠাৎ অজানার দিকে ডাক পেড়েছে। সে কিছুই ভাববার সময় পেল না। সে চলেছে সামনের অন্ধকারে, একটা দ্বীপ জেলে নেবারও সবুর তার সয়নি। আমি জানি এই সুপ্ত রাত্রে তার বুক কেমন করে উঠছে পড়ছে।
আমি জানি যে দূর থেকে বাঁশি ডাকছে, ওর সমস্ত মন এমনি করে সেখানে ছুটে গেছে যে ওর মনে হচ্ছে যেন পেয়েছি, যেন পৌঁছেছি, যেন এখন চোখ বুজে চললেও কোনো ভয় নেই। না, এ তো মাতা নয়। সন্তানকে স্তন দিতে হবে, অন্ধকারের প্রদীপ জ্বালাতে হবে, ঘরের ধুলো ঝাঁট দিতে হবে। সে কথা তো এর খেয়ালে আসে না। এ আজ অভিসারিকা। এ আমাদের বৈষ্ণব পদাবলীর দেশ। এ ঘর ছেড়েছে, কাজ ভুলেছে। এর আছে কেবল অন্তহীন আবেগ। সেই আবেগে সে চলেছে মাত্র। কিন্তু পথে কি কোথায় সে কথা তার মনেও নেই। আমিও এই অন্ধকার রাত্রির অভিসারিকা। আমি ঘরও হারিয়েছি, পথও হারিয়েছি। উপায় এবং লক্ষ্য দুইই আমার কাছে একেবারে ঝাপসা হয়ে গেছে। কেবল আছে আবেগ আর চলা। ওরে নিশাচরি, রাত যখন রাঙা হয়ে পোহাবে তখন ফেরবার পথের যে চিহ্নও দেখতে পাবিনে। কিন্তু ফিরবো কেন? মরবো। যে কালো অন্ধকার বাঁশি বাজালো সে যদি আমার সর্বনাশ করে, কিছুই যদি সে আমার বাকি না রাখে, তবে আর আমার ভাবনা কিসের? সব যাবে। আমার কণাও থাকবে না, চিহ্নও থাকবে না। কালোর মধ্যে আমার সব কালো একেবারে মিশিয়ে যাবে। তারপরে কোথায় ভালো, কোথায় মন্দ, কোথায় হাসি, কোথায় কান্না। সেদিন বাংলাদেশে সময়ের কলে পুরো স্টিম দেওয়া হয়েছিল। তাই যা সহজে হবার নয়, তা দেখতে দেখতে ধাঁ ধাঁ করে হয়ে উঠছিল। বাংলাদেশের যে কোণে আমরা থাকি, এখানেও কিছুই আর ঠেকিয়ে রাখা যায় না। এমনি মনে হতে লাগলো। এতদিন আমাদের এদিকে বাংলাদেশের অন্য অংশের চেয়ে বেগ কিছু কম ছিল। তার প্রধান কারণ আমার স্বামী বাইরের দিক থেকে কারো উপর কোনো চাপ দিতে চান না। তিনি বলতেন, দেশের নামে ত্যাগ যারা করবে তারা সাধক, কিন্তু দেশের নামে উপদ্রব যারা করবে তারা শত্রু। তারা স্বাধীনতার গোড়া কেটে স্বাধীনতার আগায় জল দিতে চায়। কিন্তু সন্দীপবাবু যখন এখানে এসে বসলেন, তার চেলারা চারদিক থেকে আনাগোনা করতে লাগলো। মাঝে মাঝে হাটে বাজারে বক্তৃতাও হতে থাকলো। তখন এখানেও ঢেউ উঠতে লাগলো। একদল স্থানীয় যুবক সন্দীপের সঙ্গে জুটে গেল। তাদের মধ্যে এমন অনেকে ছিল যারা গ্রামের কলঙ্ক। উৎসাহের দীপ্তির দ্বারা তারাও ভিতরে বাহিরে উজ্জ্বল হয়ে উঠল। এটা বেশ বোঝা গেল, দেশের হাওয়ার মধ্যে যখন আনন্দ বইতে থাকে তখন মানুষের বিকৃতি আপনি সেরে যায়। মানুষের পক্ষে সুস্থ, সরল, সবল হওয়া বড় কঠিন যখন দেশে আনন্দ না থাকে। এই সময়ে সকলের চোখে পড়ল আমার স্বামীর এলাকা থেকে বিলিতি নুন, বিলিতি চিনি, বিলিতি কাপড় এখনো নির্বাসিত হয়। এমনকি আমার স্বামীর আমলারা পর্যন্ত এই নিয়ে চঞ্চল এবং লজ্জিত হয়ে উঠতে লাগলো। অথচ কিছুদিন পূর্বে আমার স্বামী যখন এখানে স্বদেশী জিনিসের আমদানি করেছিলেন, তখন এখানকার ছেলে বুড়ো সকলেই তা নিয়ে মনে মনে এবং প্রকাশ্যে হাসাহাসি করেছিল। দেশি জিনিসের সঙ্গে যখন আমাদের স্পর্ধার যোগ ছিল না, তখন তাকে আমরা মনে প্রাণে অবজ্ঞা করেছি। এখনো আমার স্বামী তার সেই দিশি ছুরিতে দিশি পেন্সিল কাটেন, খাগড়ার কলমে লেখেন, পিতলের ঘটিতে জল খান এবং সন্ধ্যার সময়ে সামাদানে দিশি বাতি জ্বালিয়ে লেখাপড়া করেন। কিন্তু তার এই অত্যন্ত সাদা ফিকে রঙের স্বদেশীতে আমরা মনের মধ্যে কোনো রস পাইনি। বরঞ্চ তখন তার বসবার ঘরে আসবাবের দৈন্যে আমি বরাবর লজ্জা বোধ করে এসেছি। বিশেষত বাড়িতে যখন ম্যাজিস্ট্রেট কিংবা আর কোনো সাহেব সুবোর সমাগম হতো, আমার স্বামী হেসে বলতেন, এই সামান্য ব্যাপার নিয়ে তুমি এত বিচলিত হচ্ছ কেন? আমি বলতুম, ওরা যে আমাদের অসভ্য, উজবুক মনে করে যাবে। তিনি বলতেন, তা যখন মনে করবে
তখন আমিও এই কথা মনে করব, ওদের সভ্যতা চামড়ার উপরকার সাদা পালিশ পর্যন্ত। বিশ্ব মানুষের ভিতরকার লাল রক্তধারা পর্যন্ত পৌঁছয়নি। ওর ডেস্কে একটি সামান্য পিতলের ঘটিকে উনি ফুলদানি করে ব্যবহার করতেন। কতদিন কোনো সাহেব আসবার খবর পেলে আমি লুকিয়ে সেটিকে সরিয়ে বিলিতি রঙিন কাচের ফুলদানিতে ফুল সাজিয়ে রেখেছি। আমার স্বামী বলতেন, দেখো বিমল, ফুলগুলি যেমন আত্মবিস্মৃতি, আমার এই পিতলের ঘটিটিও তেমনি। কিন্তু তোমার ওই বিলিতি ফুলদানি অত্যন্ত বেশি করে জানায় যে ও ফুলদানি। ওতে গাছের ফুল না রেখে পশমের ফুল রাখা উচিত। তখন এ সম্বন্ধে তার একমাত্র উৎসাহদাতা ছিলেন মেজোরানী। তিনি একেবারে হাঁপিয়ে এসে বলতেন, ঠাকুরপো, শুনেছি আজকাল দিশি সাবান উঠেছে নাকি? আমাদের তো ভাই সাবান মাখার দিন উঠেই গেছে, তবে ওতে যদি চর্বি না থাকে তাহলে মাখতে পারি। তোমাদের বাড়িতে এসে অবধি ওই এক অভ্যেস হয়ে গেছে। অনেকদিন তো ছেড়েই দিয়েছি, তবু সাবান না মেখে আজও মনে হয় যেন স্নানটা ঠিক মতো হলো না। এতেই আমার স্বামী ভারী খুশি। বাক্স বাক্স দিশি সাবান আসতে লাগলো। সে কি সাবান না সাজিমাটির ডালা, আমি বুঝি জানি নে। স্বামীর আমলে মেজোরানী যে বিলিতি সাবান মাখতেন, আজও সমানে তাই চলেছে, একদিনও কামাই নেই। সেই দিশি সাবান দিয়ে তার কাপড় কাচা চলতে লাগলো। আর একদিন এসে বললেন, ভাই ঠাকুরপো, দিশি কলম নাকি উঠেছে? সে তো আমার চাই, মাথা খাও, আমাকে এক বান্ডিল। ঠাকুরপো মহা উৎসাহিত। কলমের নাম ধরে যত রকমের দাঁতনের কাঠি তখন বেরিয়েছিল সব মেজোরানীর ঘরে বোঝাই হতে লাগলো। তে ওর কোনো অসুবিধা ছিল না, কেননা লেখাপড়ার সম্পর্ক ওর ছিল না বললেই হয়। ধোবার বাড়ির হিসেব সজনের ডাঁটা দিয়েও লেখা চলে। তাও দেখেছি লেখবার বাক্সের মধ্যে ওর সেই পুরোনো কালের হাতির দাঁতের কলমটি আছে। যখন কালে ভদ্রে লেখার শখ চাই, তখন ঠিক সেইটেরই উপর হাত পড়ে। আসল কথা, আমি যে আমার স্বামীর খেয়ালে যোগ দিইনে, সেইটের কেবল জবাব দেবার জন্যেই উনি এই কাণ্ডটি করতেন। অথচ আমার স্বামীকে ওর এই ছলনার কথা বলবার জো ছিল না। বলতে গেলেই তিনি এমন মুখ করে চুপ করে থাকতেন যে বুঝতুম যে উল্টো ফল হলো। এসব মানুষকে ঠকানোর হাত থেকে বাঁচাতে গেলেই ঠকতে হয়। মেজোরানী সেলাই ভালোবাসেন। একদিন যখন সেলাই করছেন, তখন আমি স্পষ্টই তাকে বললুম, এ তোমার কি কাণ্ড? এদিকে তোমার ঠাকুরপোর সামনে দিশি কাঁচির নাম করতেই তোমার জিভ দিয়ে জল পড়ে, ওদিকে সেলাই করবার বেলা বিলিতি কাঁচি ছাড়া যে তোমার এক দণ্ড চলে না। মেজোরানী বললেন, তাতে দোষ কি হয়েছে? কত খুশি হয় বল দেখি। ছোটবেলা থেকে ওর সঙ্গে যে একসঙ্গে বেড়েছি, তোদের মতো ওকে আমি হাসি মুখে কষ্ট দিতে পারিনে। পুরুষ মানুষ, ওর আর তো কোনো নেশা নেই, এক এই দিশি দোকান নিয়ে খেলা, আর ওর এক সর্বনেশের নেশা তুই, এইখানেই ও মজবে। আমি বললুম, যাই বলো, পেটে এক মুখে এক ভালো নয়। মেজোরানী হেসে উঠলেন, বললেন, হলো সরলা, তুই যে দেখি বড্ড বেশি সিধে, একেবারে গুরুমশাইয়ের বেতকাঠির মতো। মেয়ে মানুষ অত সোজা নয়, সে নরম বলেই অমন একটু আধটু নুয়ে থাকে, তাতে দোষ নেই। মেজোরানীর সেই কথাটি ভুলব না। ওর এক সর্বনেশে নেশা তুই, এইখানেই ও মজবে। আজ আমার কেবলই মনে হয়, পুরুষ মানুষের একটা নেশা চাই, কিন্তু সেই নেশা যেন মেয়ে মানুষ না হয়। আমাদের সুখসায়রের হাট এ জেলার মধ্যে মস্ত বড় হাট। ওখানে জোলার এধারে নিত্য বাজার বসে, আর জোলার ওধারে প্রতি শনিবারে হাট লাগে। বর্ষার পর থেকেই এই হাট বেশি করে জমে।
তখন নদীর সঙ্গে জোলার যোগ হয়ে যাতায়াতের পথ সহজ হয়ে যায়। তখন সুতো এবং আগামী শীতের জন্যে গরম কাপড়ের আমদানি খুব বেড়ে ওঠে। সেই সময়েই দিশি কাপড় আর দিশি নুন চিনির বিরোধ নিয়ে বাংলাদেশের হাটে হাটে তুমুল গন্ডগোল বেঁধেছে। আমাদের সকলেরই খুব একটা জেদ চড়ে গেছে। আমাকে সন্দীপ এসে বললেন, এত বড় হাটবাজার আমাদের হাতে আছে, এটাকে আগাগোড়া স্বদেশী করে তুলতে হবে। এই এলাকা থেকে বিলিতি অলক্ষীকে কুলোর হাওয়া দিয়ে বিদায় করা চাই। আমি কোমর বেঁধে বললুম, চাই বই কি। সন্দীপ বললেন, এ নিয়ে নিখিলের সঙ্গে আমার অনেক কথা কাটাকাটি হয়ে গেছে, কিছুতে পেরে উঠলুম না। ও বলে, বক্তৃতা পর্যন্ত চলবে, কিন্তু জবরদস্তি চলবে না। আমি একটু অহংকার করেই বললুম, আচ্ছা, সে আমি দেখছি। আমি জানি আমার উপর আমার স্বামীর ভালোবাসা কত গভীর। সেদিন আমার বুদ্ধি যদি স্থির থাকতো তাহলে আমার পোড়া মুখ নিয়ে এমন দিনে সেই ভালোবাসার উপর দাবি করতে যেতে আমার লজ্জায় মাথা কাটা যেত। কিন্তু সন্দীপকে যে দেখাতে হবে আমার শক্তি কত, তার কাছে আমি যে শক্তি রূপিণী। তিনি তার আশ্চর্য ব্যাখ্যার দ্বারা বারবার আমাকে এই কথাই বুঝিয়েছেন যে পরমা শক্তি একজন বিশেষ মানুষের কাছে একজন বিশেষ মানুষেরই রূপে দেখা দেন। তিনি বলেন, আমরা বৈষ্ণব তত্ত্বের হলাদিনী শক্তিকে প্রত্যক্ষ দেখবার জন্যেই এত ব্যাকুল হয়ে বেড়াচ্ছি। যখন কোথাও দেখতে পাই তখনই স্পষ্ট বুঝতে পারি আমার অন্তরের যে ত্রিভঙ্গ বাঁশি বাজাচ্ছেন তার বাঁশির অর্থটা কি। বলতে বলতে একদিন গান ধরতেন। যখন দেখা দাওনি রাধা তখন বেজেছিল বাঁশি, এখন চোখে চোখে চেয়ে সূর্যে আমার গেল ভাসি। তখন নানা তানের ছলে ডাক ফিরেছে জলে স্থলে, এখন আমার সকল কাঁদা রাধার রূপে উঠল হাসি। এইসব কেবলই শুনতে শুনতে আমি ভুলে গিয়েছিলুম আমি বিমলা, আমি শক্তিতত্ত্ব, আমি রসতত্ত্ব, আমার কোনো বন্ধন নেই, আমার মধ্যে সমস্তই সম্ভব। আমি যা কিছুকে স্পর্শ করছি তাকেই নূতন করে সৃষ্টি করছি। নূতন করে সৃষ্টি করেছি আমার এই জগৎকে। আমার হৃদয়ের পরশমণি ছোঁয়াবার আগে শরতের আকাশে এত সোনা ছিল না। আর মুহূর্তে আমি নূতন করছি ওই বীরকে, ওই সাধককে, ওই আমার ভক্তকে, ওই জ্ঞানে উজ্জ্বল, তেজে উদ্দীপ্ত, ভাবের রসে অভিষিক্ত অপূর্ব প্রতিভাকে। আমি যে স্পষ্ট অনুভব করছি, এর মধ্যে প্রতি ক্ষণে আমি নূতন প্রাণ ঢেলে দিচ্ছি। ও আমার নিজেরই সৃষ্টি। সেদিন অনেক অনুরোধ করে সন্দীপ তাঁর একটি বিশেষ ভক্ত বালক অমূল্যচরণকে আমার কাছে এনেছিলেন। একদণ্ড পরেই আমি দেখতে পেলুম তার চোখের তারার মধ্যে একটা নূতন দীপ্তি জ্বলে উঠল। বুঝলুম সে আদ্যা শক্তিকে দেখতে পেয়েছে। বুঝতে পারলুম ওর রক্তের মধ্যে আমারই সৃষ্টির কাজ আরম্ভ হয়েছে। পরদিন সন্দীপ আমাকে এসে বললেন, এ কি মন্ত্র তোমার? ও বালক তো আর সেই বালক নেই, ওর বলতেই এই মুহূর্তে শিখা ধরে গেছে। তোমার এ আগুনকে ঘরের মধ্যে লুকিয়ে রাখবে কে? একে একে সবাই আসবে। একটি একটি করে প্রদীপ জ্বলতে জ্বলতে একদিন যে দেশে দেওয়ালির উৎসব লাগবে। নিজের এই মহিমার নেশায় মাতাল হয়েই আমি মনে মনে ঠিক করেছিলুম ভক্তকে আমি বরদান করব। আর এও আমার মনে ছিল আমি যা চাইব তাকে কেউ ঠেকাতে পারবে না। সেদিন সন্দীপের কাছ থেকে ফিরে এসেই চুল খুলে ফেলে আমি নূতন করে চুল বাঁধলুম। ঘাড়ের থেকে এঁটে চুলগুলোকে মাথার উপরের দিকে টেনে তুলে আমার মেম আমাকে একরকম খোঁপা বাঁধতে শিখিয়েছিলেন। আমার স্বামী আমার সেই খোঁপা খুব ভালোবাসতেন। তিনি বলতেন, ঘাড় জিনিসটা যে কত সুন্দর হতে পারে
বা বিধাতা কালিদাসের কাছে প্রকাশ না করে আমার মতো অকবির কাছে খুলে দেখালেন। কবি হয়তো বলতেন পদ্মের মৃণাল, কিন্তু আমার কাছে মনে হয় যেন মশাল। তার ঊর্ধ্বে তোমার কালো খোঁপার শিখা উপরের দিকে জ্বলে উঠেছে। এই বলে তিনি আমার সেই চুল তোলা ঘাড়ের উপর, হায় রে, সে কথা আর কেন। তারপরে তাকে ডেকে পাঠালুম। আগে এমন ছোটখাটো সত্য মিথ্যা নানা ছুতোয় তাঁর ডাক পড়ত। কিছুদিন থেকে ডাকবার সব উপলক্ষই বন্ধ হয়ে গেছে। বানাবার শক্তিও নেই। নিখিলেশের আত্মকথা। পঞ্চুর স্ত্রী যক্ষ্মায় ভুগে ভুগে মরেছে। পঞ্চুকে প্রায়শ্চিত্ত করতে হবে। সমাজ হিসেব করে বলেছে খরচ লাগবে 23.৫ টাকা। আমি রাগ করে বললুম, নাই বা করলি প্রায়শ্চিত্ত, তোর ভয় কিসের? সে ক্লান্ত গরুর মতো তার ধৈর্যভারপূর্ণ চোখ তুলে বললে, মেয়েটি আছে, বিয়ে দিতে হবে, আর বউয়ের তো গতি করা চাই। আমি বললুম, পাপই যদি হয়ে থাকে এতদিন ধরে তার প্রায়শ্চিত্ত তো কম হয়নি। সে বললে, আজ্ঞে কম কি, ডাক্তার খরচায় জমিজমা কিছু বিক্রি আর বাকি সমস্ত বন্ধক পড়ে গেছে। কিন্তু দান দক্ষিণে ব্রাহ্মণ ভোজন না হলে তো খালাস পাইনি। তর্ক করে কি হবে? মনে মনে বললুম, যে ব্রাহ্মণ ভোজন করে তাদের পাপের প্রায়শ্চিত্ত কবে হবে? একে তো পঞ্চু বরাবরই উপবাসের ধার ঘেঁষে কাটিয়েছে, তার উপরে এই স্ত্রী চিকিৎসা এবং সৎকার উপলক্ষে সে একেবারে অগাধ জলে পড়ল। এই সময়ে কোনো রকম করে একটা সান্ত্বনা পাবার জন্যে সে এক সন্ন্যাসী সাধুর চেলাগিরি শুরু করলে। তাতে হলো এই, তার ছেলেমেয়েরা যে খেতে পাচ্ছে না সেইটে ভুলে থাকবার একটা নেশায় সে ডুবে রইল। বুঝে নিলে সংসারটা কিছুই না। সুখ যেমন নেই তেমনি দুঃখটাও স্বপ্নমাত্র। অবশেষে একদিন রাত্রে ছেলেমেয়ে চারটিকে ভাঙা ঘরে ফেলে রেখে সে বৈরাগী হয়ে বেরিয়ে চলে গেল। এসব কথা আমি কিছুই জানতুম না। আমার মনটার মধ্যে তখন সুরাসুরের মন্থন চলছিল। মাস্টারমশাই যে পঞ্চুর ছেলেমেয়েগুলিকে নিজের বাসায় রেখে মানুষ করছেন সে কথাও আমাকে জানাননি। তখন তার নিজের ছেলে তার বউকে নিয়ে রেঙ্গুন চলে গেছে। ঘরে তিনি একলা। তাঁর আবার সমস্ত দিন ইস্কুল। এমনি করে ১ মাস যখন কেটে গেছে তখন একদিন সকালবেলায় পঞ্চু এসে উপস্থিত। তার বৈরাগ্যের ঘোর ভেঙেছে। যখন তার বড় ছেলেমেয়ে দুটি তার কোলের কাছে মাটির উপর বসে তাকে জিজ্ঞাসা করলে, বাবা, তুই কোথায় গিয়েছিলি? সব ছোট ছেলেটি তার কোল দখল করে বসলে। আর সেজ মেয়েটি পিঠের উপর পড়ে তার গলা জড়িয়ে ধরলে। তখন কান্নার পর কান্না। কিছুতে তার কান্না থামতে চায় না। বলতে লাগলো, মাস্টার বাবু, এগুলোকে দুবেলা পেট ভরে খাওয়াবো সে শক্তিও নেই। আবার এদের ফেলে রেখে দৌড় মারবো সে মুক্তিও নেই। এমন করে বেঁধে মারো কেন? আমি কি পাপ করেছিলুম? এদিকে যে ব্যবসাটুকু ধরে কোনো মতে তার দিন চলছিল তার সূত্র ছিন্ন হয়ে গেছে। প্রথম দিন কতক ওই যে মাস্টার মশাইয়ের ওখানে সে বাসা পেলে সেইটেকেই সে টেনে চলতে লাগলো। তার নিজের বাড়িতে নড়বার নাম করতেও চায় না। শেষকালে মাস্টারমশাই তাকে বললেন, পঞ্চু, তুমি বাড়িতে যাও, নইলে তোমার ঘর দুয়ারগুলো নষ্ট হয়ে যাবে। আমি তোমাকে কিছু টাকা ধার দিচ্ছি। তুমি কাপড়ের ব্যবসা করে অল্প অল্প করে শোধ দিও। প্রথমটা পঞ্চুর মনে একটু খেদ হলো। মনে করলে দয়া ধর্ম বলে একটা জিনিস জগতে নেই। তারপরে টাকাটা নেবার বেলায় মাস্টারমশাই যখন হ্যান্ড নোট লিখিয়ে নিলেন তখন ভাবলে শোধ তো করতে হবে, এমন উপকারের মূল্য কি?
মাস্টারমশাই কাউকে বাইরের দিকে দান করে ভিতরের দিকে ঋণী করতে নিতান্ত নারাজ। তিনি বলেন, মনের ইজ্জত চলে গেলে মানুষের জাত মারা যায়। হ্যান্ডনোটে টাকা নেওয়ার পর পঞ্চু মাস্টারমশাইকে খুব বড় করে প্রণাম করতে আর পারলে না। পায়ের ধুলোটা বাদ পড়ল। মাস্টারমশাই মনে মনে হাসলেন। তিনি প্রণামটা খাটো করতে পারলেই বাঁচেন। তিনি বলেন, আমি শ্রদ্ধা করব, আমাকে শ্রদ্ধা করবে। মানুষের সঙ্গে এই সম্বন্ধই আমার খাঁটি। ভক্তি আমার পাওনার অতিরিক্ত। পঞ্চু কিছু ধুতি, শাড়ি, কিছু শীতের কাপড় কিনে আনিয়ে চাষিদের ঘরে ঘরে বেচে বেড়াতে লাগলো। নগদ দাম পেত না বটে, তেমনি কিছু বা ধান, কিছু বা পাট, কিছু বা অন্য ফসল যা হাতে হাতে আদায় করে আনতো সেটা দামে কাটা যেত না। ২ মাসের মধ্যেই সে মাস্টারমশাইয়ের এক কিস্তি সুদ এবং আসলের কিছু শোধ করে দিলে এবং এই ঋণ শোধের অংশ প্রণামের থেকে কাটান পড়ল। পঞ্চু নিশ্চয় মনে করতে লাগলো, মাস্টারমশাইকে সে যে একদিন গুরু বলে ঠাউরেছিল, ভুল করেছিল। লোকটার কাঞ্চনের প্রতি দৃষ্টি আছে। এই রকমে পঞ্চুর দিন চলে যাচ্ছিল। এমন সময়ে স্বদেশীর বান খুব প্রবল হয়ে এসে পড়ল। আমাদের এবং আশেপাশের গ্রাম থেকে যেসব ছেলে কলকাতা স্কুলে কলেজে পড়তো তারা ছুটির সময় বাড়ি ফিরে এলো। তাদের অনেকে স্কুল কলেজ ছেড়ে দিলে। তারা সবাই সন্দীপকে দলপতি করে স্বদেশী প্রচারে মেতে উঠল। এদের অনেকেই আমার অবৈতনিক স্কুল থেকে এন্ট্রান্স পাস করে গেছে। অনেককেই আমি কলকাতায় পড়বার বৃত্তি দিয়েছি। এরা একদিন দল বেঁধে আমার কাছে এসে উপস্থিত। বললে, আমাদের সুখসায়রের হাট থেকে বিলিতি সুতোর র‍্যাপার প্রভৃতি একেবারে উঠিয়ে দিতে হবে। আমি বললুম, সে আমি পারব না। তারা বললে, কেন? আপনার লোকসান হবে? বুঝলুম কথাটা আমাকে একটু অপমান করে বলবার জন্যে। আমি বলতে যাচ্ছিলুম, আমার লোকসান নয়, গরিবের লোকসান। মাস্টার মশাই ছিলেন। তিনি বলে উঠলেন, হ্যাঁ, ওর লোকসান বই কি? সে লোকসান তো তোমাদের নয়। তারা বললে, দেশের জন্যে। মাস্টারমশাই তাদের কথা চাপা দিয়ে বললেন, দেশ বলতে মাঠই তো নয়, এই সমস্ত মানুষই তো। তা তোমরা কোনোদিন একবার চোখের কোণে এদের দিকে তাকিয়ে দেখেছ? আর আজ হঠাৎ মাঝখানে পড়ে এরা কি নুন খাবে আর কি কাপড় পরবে তাই নিয়ে অত্যাচার করতে এসেছ? এরা সইবে কেন? আর এদের সইতে দেব কেন? তারা বললে, আমরা নিজেরাও তো দিশি নুন, দিশি চিনি, দিশি কাপড় ধরেছি। তিনি বললেন, তোমাদের মনে রাগ হয়েছে, জেদ হয়েছে, সেই নেশায় তোমরা যা করছো খুশি হয়ে করছো। তোমাদের পয়সা আছে, তোমরা ২ পয়সা বেশি দিয়ে দিশি জিনিস কিনছো। তোমাদের সেই খুশিতে ওরা তো বাধা দিচ্ছে না। কিন্তু ওদের তোমরা যা করাতে চাচ্ছ সেটা কেবল জোরের উপরে। ওরা প্রতিদিনই মরণ বাঁচনের টানাটানিতে পড়ে ওদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ছে কেবলমাত্র কোনো মতে টিকে থাকবার জন্যে। ওদের কাছে ২টো পয়সার দাম কত সে তোমরা কল্পনাও করতে পারো না। ওদের সঙ্গে তোমাদের তুলনা কোথায়? জীবনের মহলে বরাবর তোমরা এক কোঠায়, ওরা আর এক কোঠায় কাটিয়ে এসেছে। আর আজ তোমাদের দায় ওদের কাঁধের উপর চাপাতে চাও। তোমাদের রাগের ঝাল ওদের দিয়ে মিটিয়ে নেবে? আমি তো একে কাপুরুষতা মনে করি। তোমরা নিজে যত দূর পর্যন্ত পারো করো, মরণ পর্যন্ত। আমি বুড়ো মানুষ, নেতা বলে তোমাদের নমস্কার করে পিছনে পিছনে চলতে রাজি আছি। কিন্তু ওই গরিবদের স্বাধীনতা দলন করে তোমরা যখন স্বাধীনতার জয় পতাকা আস্ফালন করে বেড়াবে, তখন আমি তোমাদের বিরুদ্ধে দাঁড়াবো। তাতে যদি মরতে হয়, সেও স্বীকার। তারা প্রায় সকলেই মাস্টারমশাইয়ের ছাত্র। স্পষ্ট কোনো কটু কথা বলতে পারল না। কিন্তু রাগে তাদের রক্ত গরম হয়ে বুকের মধ্যে ফুটতে লাগলো।
আমার দিকে চেয়ে বললে, দেখুন, সমস্ত দেশ আজ যে ব্রত গ্রহণ করেছে, কেবল আপনি তাতে বাধা দেবেন। আমি বললুম, আমি বাধা দিতে পারি এমন সাধ্য আমার কি আছে? আমি বরং প্রাণপণে তার আনুকূল্য করব। এমএ ক্লাসের ছাত্রটি বাঁকা হাসি হেসে বললে, কি আনুকূল্যটা করছেন? আমি বললুম, দিশি মিল থেকে দিশি কাপড়, দিশি সুতো আনিয়ে আমাদের হাটে রাখিয়েছি। এমনকি অন্য এলাকার হাটেও আমাদের সুতো পাঠায়। সে ছাত্রটি বলে উঠল, কিন্তু আমরা আপনার হাটে গিয়ে দেখে এসেছি। আপনার দিশি সুতো কেউ কিনছে না। আমি বললুম, সে আমার দোষ নয়, আমার হাটের দোষ নয়। তার একমাত্র কারণ সমস্ত দেশ তোমাদের ব্রত নেয়নি। মাস্টারমশাই বললেন, শুধু তাই নয়, যারা ব্রত নিয়েছে তারা বিব্রত করবারই ব্রত নিয়েছে। তোমরা চাও যারা ব্রত নেয়নি তারাই ওই সুতো কিনে যারা ব্রত নেয়নি এমন লোককে দিয়ে কাপড় বোনাবে, আর যারা ব্রত নেয়নি তাদের দিয়ে এই কাপড় কেনাবে। কি উপায়ে? না তোমাদের গায়ের জোরে আর জমিদারের পেয়াদার তাড়াই। অর্থাৎ ব্রত তোমাদের, কিন্তু উপবাস করবে ওরা, আর উপবাসের পালন করবে তোমরা। সায়েন্স ক্লাসের ছাত্রটি বললে, আচ্ছা বেশ, উপবাসের কোন অংশটা আপনারাই নিয়েছেন শুনি? মাস্টারমশাই বললেন, শুনবে, দিশি মিল থেকে নিখিলের সেই সুতো নিখিলকেই কিনতে হচ্ছে। নিখিলই সেই সুতোই জোলাদের দিয়ে কাপড় বোনাচ্ছে, তাদের স্কুল খুলে বসেছে। তারপরে বাবাজির যেরকম ব্যবসা বুদ্ধি, তাতে সেই সুতোয় গামছা যখন তৈরি হবে তখন তার দাম দাঁড়াবে কিং খাবের টুকরোর মতো। সুতরাং সে গামছা নিজেই কিনে উনি ওর বসবার ঘরের পর্দা খাটাবেন। সে পর্দায় ওর ঘরের আবরু থাকবে না। ততদিনে তোমাদের যদি ব্রত সাঙ্গ হয়, তখন দিশি কারুকার্যের নমুনা দেখে তোমরাই সবচেয়ে চেঁচিয়ে হাসবে। আর কোথাও যদি সেই রঙিন গামছার অর্ডার এবং আদর মেলে, সে ইংরেজদের কাছে। এতদিন ওর কাছে আছি, মাস্টারমশাইয়ের এমনতর শান্তিভঙ্গ হতে আমি কোনো দিন দেখিনি। আমি বেশ বুঝতে পারলুম, কিছুদিন থেকে ওর হৃদয়ের মধ্যে একটা বেদনা নিঃশব্দে জমে আসছে। সে কেবল আমাকে ভালোবাসেন বলে। সেই বেদনাতেই ওর ধৈর্যের বাঁধ ভিতরে ভিতরে ক্ষয় করে দিয়েছে। মেডিকেল কলেজের ছাত্র বলে উঠল, আপনারা বয়সে বড়, আপনাদের সঙ্গে তর্ক আমরা করব না। তাহলে এক কথাই বলুন, আমাদের হাট থেকে বিলিতি মাল আপনারা সরাবেন না। আমি বললুম, না, সরাবো না। সে মাল আমার নয়। এমএ ক্লাসের ছাত্রটি ঈষৎ হেসে বললে, কারণ তাতে আপনার লোকসান আছে। মাস্টারমশাই বললেন, হ্যাঁ, তাতে ওর লোকসান আছে, সুতরাং সে উনিই বুঝবেন। তখন ছাত্রেরা সকলে উচ্চৈঃস্বরে বন্দে মাতরম বলে চিৎকার করে বেরিয়ে গেল। এর কিছুদিন পরেই মাস্টারমশাই পঞ্চুকে আমার কাছে নিয়ে এসে উপস্থিত। ব্যাপার কি? ওদের জমিদার হরিশ কুণ্ডু পঞ্চুকে ১০০ টাকা জরিমানা করেছে। কেন? ওর অপরাধ কি? ও বিলিতি কাপড় বেচেছে। ও জমিদারকে গিয়ে হাতে পায়ে ধরে বললে, পরের কাছে ধার করা টাকায় কাপড় কখানা কিনেছে, এইগুলো বিক্রি হয়ে গেলেই ও এমন কাজ আর কখনো করবে না। জমিদার বললে, সে হচ্ছে না, আমার সামনেই কাপড়গুলো পুড়িয়ে ফেল, তবে ছাড়া পাবি। ও থাকতে না পেরে হঠাৎ বলে ফেললে, আমার তো সে সামর্থ্য নেই, আমি গরিব, আপনার যথেষ্ট আছে, আপনি দাম দিয়ে কিনে নিয়ে পুড়িয়ে ফেলুন। শুনে জমিদার লাল হয়ে উঠে বললে, হারামজাদা, কথা কইতে শিখেছ বটে, লাগাও জুতি। এই বলে একচোট অপমান তো হয়েই গেল, তারপরে ১০০ টাকা জরিমানা। এরাই সন্দীপের পিছনে পিছনে চিৎকার করে বেড়ায়, বন্দে মাতরম। এরা দেশের সেবক। কাপড়ের কি হলো? পুড়িয়ে ফেলেছে। সেখানে আর কে ছিল? লোকের সংখ্যা ছিল না। তারা চিৎকার করতে লাগলো বন্দে মাতরম। সেখানে সন্দীপ ছিলেন।
তিনি এক মুঠো ছাই তুলে নিয়ে বললেন, ভাই সব, বিলিতি ব্যবসার অন্ত্যেষ্টি সৎকারে তোমাদের গ্রামে এই প্রথম চিতার আগুন জ্বলল। এই ছাই পবিত্র। এই ছাই গায়ে মেখে ম্যানচেস্টারের জাল কেটে ফেলে নাগা সন্ন্যাসী হয়ে তোমাদের সাধনা করতে বেরোতে হবে। আমি পঞ্চুকে বললুম, পঞ্চু, তোমাকে ফৌজদারি করতে হবে। পঞ্চু বললে, কেউ সাক্ষী দেবে না। কেউ সাক্ষী দেবে না? সন্দীপ, সন্দীপ, সন্দীপ তার ঘর থেকে বেরিয়ে এসে বললে, কি ব্যাপারটা কি? এই লোকটার কাপড়ের বস্তা ওর জমিদার তোমার সামনে পুড়িয়েছে, তুমি সাক্ষী দেবে না? সন্দীপ হেসে বললে, দেব বই কি, কিন্তু আমি যে ওর জমিদারের পক্ষে সাক্ষী। আমি বললুম, সাক্ষী আবার জমিদারের পক্ষে কি? সাক্ষী তো সত্যের পক্ষে। সন্দীপ বললে, যেটা ঘটেছে সেটাই বুঝি একমাত্র সত্য? আমি জিজ্ঞাসা করলুম, অন্য সত্যটা কি? সন্দীপ বললে, যেটা ঘটার দরকার, যে সত্যকে আমাদের গড়ে তুলতে হবে, সেই সত্যের জন্য অনেক মিথ্যে চাই। যেমন মায়া দিয়ে ওই জগৎ গড়া হয়েছে। পৃথিবীতে যারা সৃষ্টি করতে এসেছে তারা সত্যকে মানে না, তারা সত্যকে বানায়। অতএব তোমরা যাকে মিথ্যে সাক্ষী বলো, আমি সেই মিথ্যে সাক্ষী দেব। যারা রাজ্য বিস্তার করেছে, সাম্রাজ্য গড়েছে, সমাজ বেঁধেছে, ধর্ম সম্প্রদায় স্থাপন করেছে, তারাই তোমাদের বাঁধা সত্যের আদালতে বুক ফুলিয়ে মিথ্যে সাক্ষী দিয়ে এসেছে। যারা শাসন করবে তারা মিথ্যেকে ডরায় না, যারা শাসন মানবে তাদের জন্যেই সত্যের লোহার শিকল। তোমরা কি ইতিহাস পড়নি? তোমরা কি জানো না, পৃথিবীর বড় বড় রান্নাঘরে যেখানে রাষ্ট্রযজ্ঞে পলিটিক্সের খিচুড়ি তৈরি হচ্ছে, সেখানে মশলাগুলো সব মিথ্যে। আপনারা এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে। গল্প পাঠ ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নিজে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।